রোমানিয়ার বিপ্লব যেটা হয়েছিল চসেস্কুর পতনের পর আপনি কি দেখেছেন? সমস্ত প্রশাসন, গোয়েন্দা সংস্থা সমস্ত কিছু চেঞ্জ করে ফেলা হয়েছিল, কারণ ওগুলো দিয়ে আপনি পারবেন না রক্ষা করতে। এখনো বিভিন্ন জায়গায় গত সরকারে নিয়োগকৃতরা রয়েছেন, দায়িত্ব পালন করছেন। রাষ্ট্র সংস্কারে এটা কোনো অন্তরায় কিনা? অবশ্যই অন্তরায়। আপনি যদি এখনো দেখেন সন্ধ্যার পর থেকে ঢাকা শহরের মানে রাজধানী, সেখানে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে না, তো এটা অন্তরায়। আচ্ছা, এখন আপনি যে আরেকটা ডাইমেনশনের কথা আপনি বলছেন, আমি বলবো যে সংস্কার বা বর্তমান যেই প্রক্রিয়া চলছে, প্রথম নজর দেওয়া দরকার আপনার পেরিমিটারকে সিকিউর করা, এবং আমাদের নিরাপত্তা ইস্যুগুলোকে আপনার ঠিকমতো ধর্তব্যে নেওয়া হচ্ছে না। অর্থনৈতিক নিরাপত্তাই সমস্ত কিছু না, বা রাজনৈতিক এই যে সংস্কারগুলোই সব কিছু না। আমাদের যে শাসনটা গত 16 বছর চলেছে, এমনভাবে দলীয়করণ করা হচ্ছে, এগুলো তো বারবার বলা হচ্ছে। তাতে কি হয়েছে যে পুলিশ, গোয়েন্দা সংস্থা যেগুলো আমাদের মানে আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করে, আমাদের জাতিকে সুরক্ষিত রাখে, সে প্রত্যেকটা মানে সংস্থা এবং এই মানে পুলিশ বাহিনী এগুলো পলিউটেড হয়ে গেছে। আপনাকে একটা তথ্য দেই যে এই আন্দোলনের সময় 5ই আগস্ট পর্যন্ত আপনার 5400-র উপরে আপনার অস্ত্র বিভিন্ন থানা থেকে হারিয়ে গেছে বা লুট হয়েছে বলা হয়েছিল। যা হোক, একটা ভালো খবর যে 3400-র উপরে এর পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তার মানে প্রায় 2000 এখনো উদ্ধার করা হয়নি, মানে যায়নি, বা এটা হয়তো আর্মি এখন নামছে কিছু উদ্ধার করবে। এর বাইরে আছে আপনার গোয়েন্দা সংস্থা, যেমন আমি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যে এনএসআই এবং ডিজিএফআই, এই দুটো তো আমাদের মূল দুটো গোয়েন্দা সংস্থা। এই দুটাতে আপনার সিভিলিয়ান পদে আওয়ামী লীগ সরকার বহু মানে নিয়োগ দিয়েছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপরে অন্যান্য স্তরে নিয়োগ দিয়েছিল, বেছে বেছে একদম ছাত্রলীগ এবং মাত্র 2-3টা জেলার লোকজনকে। এদের একটা বড় অংশ কাজে যোগ দেয়নি। এখন না দেওয়ার জন্য কি হয়েছে, আপনি এগুলোকে পূরণ করবেন কোথা থেকে? কেননা একটা মানুষকে ট্রেনিং দিতে হয়, গোয়েন্দা কার্যক্রম হচ্ছে অন্যরকম, আপনাকে ট্রেনিং দিতে হয়, সেই সময়টা আপনাকে নতুন যদি নিয়োগও দেন সেই সময়টা আপনাকে দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এদের যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করা হতো, সেই ইকুইপমেন্টগুলো যে পাসওয়ার্ডগুলো ছিল, এগুলো সফটওয়্যার বেস, যেগুলো ইলেকট্রনিক সার্ভেলেন্স ইকুইপমেন্ট, যেগুলো কোন দেশ থেকে এসেছিল সেগুলো আর আমি বলতে চাচ্ছি না, কিন্তু সেইগুলোর ব্যাপারেও এখন পর্যন্ত ঠিকমতো আর কার্যকর করা যায়নি। তার কারণ এগুলোকে আপনি নতুন করে আবার চালু করতে গেলে নতুন লোক লাগবে, নতুন ট্রেনিং লাগবে, নতুন আপনার যন্ত্রপাতি লাগবে। এখন আপনি এই সমস্ত জিনিসগুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছে, এইগুলোর দিকে কারো কোনো নজর নেই। নজর হচ্ছে যে আপনি সংবিধান পরিবর্তন করবেন, এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস। তারেক রহমান কি বলছেন, কন্টিনিউয়াস প্রসেস। বাট আপনার এই যে প্রত্যেকটা জায়গায় আপনি যদি দেখেন যে এই জায়গাগুলোতে নজর দেওয়া হচ্ছে না। আপনি ঢাকা রাজধানীর মধ্যে যদি আপনি ট্রাফিকরা কেন দায়িত্ব পালন করছে না? আমি আজকেও গুলশানে বাড়িধারার দিকে যখন যাচ্ছিলাম দুপুরবেলার দিকে, ট্রাফিক নেই অনেক জায়গায়, মানে ভীষণ বাজে অবস্থা ট্রাফিক, মানে আপনার ট্রাফিকের। তো এগুলো কেন হচ্ছে? আপনাদের অফিসেও যখন আমি আসছিলাম তখন দেখলাম কোথাও ট্রাফিক নেই, ফার্মগেটেও ট্রাফিক নেই। তো এগুলো কেন হচ্ছে? এগুলো কি কেউ দেখছে না? এগুলোকে তো আপনার নিশ্চিত করতে হবে। এখন আপনার এই গত কয়েকদিনে একটা তো আরও অবাক হয়ে যাবেন যে চিহ্নিত কিছু আপনার মানে জঙ্গি, যাদের ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর একদম তালিকাভুক্ত আছে, যেমন ধরেন জুলহাস মান্নান হত্যাকাণ্ডের একজন আসামি, সে পর্যন্ত জামিনে ছাড়া পেয়েছে। কেন ছাড়া পেয়েছে আমি এটা নিয়ে কিছু খোঁজ নিয়েছি। সেটা নিয়ে দেখলাম যে রাষ্ট্রপক্ষ মানে যখন জামিনের আবেদন করা হচ্ছে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে এত তাড়াতাড়ি জামিন এদেরকে কারা করানোর জন্য যাচ্ছে? এবং আবার রাষ্ট্রপক্ষ থেকে বলছে তাদের কোনো আপত্তি নেই, চুপ থাকছে। তো সুতরাং যে রায় দিচ্ছে আপনার জাজ, তিনি বলছেন যে রাষ্ট্রপক্ষের আপত্তি না থাকায় জামিন দেওয়া হলো। এ পর্যন্ত 7 কি 8 জন এরকম চিহ্নিত জঙ্গি বেরিয়ে গেছে। আপনি তো বিচার করবেন এগুলো তো পরের কথা, আপনি এগুলো অন্য কিছু মানে দেখবেন সেগুলো তো পরের কথা। এই জিনিসগুলোকে মানে আমার মনে হচ্ছে যে এগুলোকে ধর্তব্যে এখনো ঠিকমতো নেওয়া হয় না। আমি ক্রিটিসাইজই করছি আমাদের যিনি উপদেষ্টা বা যারা এটার দায়িত্বে আছেন, আবার তাদেরকে আমি দোষ দিতে পারি না একটা কারণে। সে কারণটা হচ্ছে যে এনাদেরকে ওভারওয়েলম করে ফেলা হচ্ছে। মানে এত দাবি দেওয়া তাদেরকে প্রতিনিয়ত তাদের মাথার উপরে চাপানো হচ্ছে যে যেই জিনিসগুলো এখন আপনি ভিকটিম কে হয়নি আপনি বলেন? আমি নিজেও ভিকটিম হয়েছি, সাংবাদিক হিসেবে আমিও ভিকটিম হয়েছি। এখন যদি লাভ দিয়ে সব কিছু দাবি দেওয়া একবারে সব কিছু আপনি আদায় করতে চান, যেমন আজকেও আমি দেখলাম যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, প্রেস ক্লাবে, এখানে সেখানে যে কত রকমের দাবি দেওয়া দিচ্ছে। এখন সংশ্লিষ্ট উপদেষ্টা যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি কোন দিকে নজর দিবেন?
আপনি ওনাকে যদি এই যে পুলিশের এই জিনিসগুলোর দিকে নজর দিতে হয়, গোয়েন্দা সংস্থার দিকে নজর দিতে হয়, এগুলো অত্যন্ত ট্রিকি কাজ। এবং আপনারা বলবেন যে এগুলো ছাড়া তো চলা সম্ভব। হ্যাঁ, চলা সম্ভব, কিন্তু আধুনিক এই যুগে চলা সম্ভব না। আপনি কোনোভাবেই চলতে পারবেন না, কেননা গভর্নমেন্টের, সরকারের যে সেই সরকারি থাকুক, আইজ অ্যান্ড এয়ার্স হচ্ছে গোয়েন্দা সংস্থা। হ্যাঁ, এখানে পার্থক্য থাকতে হবে। আমি বলবো যে এখন যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা একটা বিপ্লব পরবর্তী সরকার, যেটা বাংলাদেশ আগে কখনো দেখেনি মুক্তিযুদ্ধের পর ছাড়া। সুতরাং এই বিপ্লব পরবর্তী সরকার এটা 111 সরকার নয়। এখানে প্রথম নজর দিতে হবে যে কোনো গোয়েন্দা সংস্থায়, আপনার পুলিশে, আপনার অন্যান্য কোনো জায়গায় যেন দানব তৈরি না হয়। সিস্টেমটা এমন করতে হবে, আমরা এই গত 16 বছরে শুধু দানব তৈরি করেছি। আপনি এই দানব তৈরি না করেই মানবিকভাবে এই সংস্থাগুলোকে কিন্তু দাঁড় করাতে পারেন। সেজন্য নতুন প্রশিক্ষণ প্রয়োজন, নতুন আপনার প্রণোদনা প্রয়োজন, নতুন নিয়োগ প্রয়োজন। আপনি দরকার, আপনি রোমানিয়ার বিপ্লব যেটা হয়েছিল চসেস্কুর পতনের পর আপনি কি দেখেছেন? সমস্ত প্রশাসন, গোয়েন্দা সংস্থা সমস্ত কিছু চেঞ্জ করে ফেলা হয়েছিল, কারণ ওগুলো দিয়ে আপনি পারবেন না রক্ষা করতে। আজকে যে বিভিন্ন আপনি কথা বলছেন যে বিভিন্ন জায়গায় যে অশান্তি এইটা ওটা তৈরি করা হচ্ছে, এগুলো তো তৈরি করবেই। যারা চলে গেছে তাদের কাছে প্রচুর টাকা, তাদের লোকজন চতুর্দিকে আছে, তারা এগুলো চেষ্টা করবে, এটাকে আমরা মানতেই হবে, করবে। এগুলোকে শুধু ষড়যন্ত্র বললে হবে না, এটা তাদের রাজনৈতিক অস্তিত্বের সংকট। সুতরাং তারা রিটেলিয়েট করবেই। আপনি কি করছেন?